ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের সেট 2 এর অঙ্কগুলো শুরু করেছিলাম এবং তোমরা আগের ভিডিওয়ে দেখবে যে সেখানে সেট 2 এর 1 থেকে 7 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা 8 নম্বর অঙ্ক থেকে দেখানো শুরু করব। তো চলো দেখে নেব সেট 2 এর 8 নম্বর অঙ্ক কী বলছে। তো এখানে দিয়েছে যে আয়তাকার একটি তড়িৎ পরিবাহী কাঠামোর দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি। কাঠামোটি দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে আয়তাকার লুপটির কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তো যেরকম বলেছি সেরকমভাবে দেখো আমরা একটা ছবি এঁকে নিয়েছি। সেখানে কি দেখানো হচ্ছে যে একটা আয়তাকার আমরা একটা তারের লুপ দেখিয়েছি যার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে এবং তার জন্যে সেন্টারে এই যে লুপটা দেখছো তার একদম সেন্টারে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করি সবার প্রথমে যেটা করি যে ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন কী আছে, কোন দিকে আছে সেটা আমাদের নির্ধারণ করতে হয়। তো সেই কারণে দেখো আমরা থাম্ব রুলের সাহায্যে যেটা করব, প্রত্যেকটা বাহুর জন্যে আমরা দেখব যে চৌম্বক ক্ষেত্রের দিক কী হবে সেন্টারে। তো আমরা আগেও বলেছিলাম থাম্ব রুল কীভাবে ইউজ করতে হয়। আমি শুধুমাত্র একটা কারেন্টের জন্যে থাম্ব রুল ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই পেনটা যেটা রয়েছে তার মধ্য দিয়ে যদি কারেন্ট উপরের দিকে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব, বুড়ো আঙুল যেটা রয়েছে সেটাকে রাখবো কারেন্ট ফ্লোয়ের ডিরেকশানে, আর বাকি অন্যান্য যে আঙুলগুলো রয়েছে সেগুলোকে দেখানো হয় চৌম্বক ক্ষেত্রের দিক হিসাবে। তো এখানে দেখো আমার আঙুলের যে দিকটা সেখানে দেখা যাচ্ছে যেটা যে চৌম্বক ক্ষেত্র খাতার পৃষ্ঠার নিচের থেকে যেন উপরের দিকে উঠে আসছে। তো সেই কারণে আমরা এখানে একটা ডট চিহ্ন ব্যবহার করেছি, এর মানে চৌম্বক ক্ষেত্রের দিক ঊর্ধ্বমুখী, নিচের থেকে উপরের দিকে উঠছে। এবং তোমরা যদি বাকি কারেন্টগুলোর জন্য ওই একইভাবে থাম্ব রুল ব্যবহার করো সেখানেও দেখবে যে বাকি যে তিনটে কারেন্ট দেখানো হয়েছে তার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু উপরের দিকেই হবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী হবে। তো সেই কারণে এখানে যে চারটে কারেন্ট রয়েছে প্রত্যেকের জন্য আমরা যেটা পাবো ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে। তো এক্ষেত্রে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, আমরা চারটে ফিল্ড এখানে যোগ করে দেবো। তো সবার প্রথমে যেটা করছি আমরা দেখো যে এবি বাহুর জন্য লুপটোর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করছি। তো কি লিখেছি, বি এবি বলে লিখেছি। বি এর সাফিক্সে দেখো এখানে এবি লেখা রয়েছে। তার কারণ কি না, এবি অংশটির মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে তার জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত সেটাকে লিখছি বি এবি বলে। কি লিখেছি, μ0/4π ইন্টু I/b/2 ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 1। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এমন লিখলাম। তো আমরা যখন বায়ো-সাভার্ট ল পড়েছি এবং তার প্রথম যে অ্যাপ্লিকেশনটা পড়েছিলাম সেখানে দেখেছো ছিল যে একটি ঋজু তড়িৎ পরিবাহী তারের জন্য ওই তারটির থেকে একটা আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন দেখবে বইয়ের শুরুতেই পড়ানো হয়েছে। তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, সেটা হয় μ0/4π I/r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এরকম কিছু ছিল। এবার দেখো এখানে এই ছবিতে যদি আমরা এবি তারটাকে ভেবে নিই, সেই তারটা যার থেকে আমরা একটা আর দূরত্বে, এই দূরত্বটা মনে করে নাও আর, একটা চৌম্বক ক্ষেত্র বার করবো তাহলে আর দূরত্বে। তো কী করবো তাহলে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বার করার সময় ফর্মুলা নিচ্ছি μ0/4π I/r। তো সেখানে আর বলতে যে দূরত্বটা, এখানে দূরত্ব কত হবে দেখো, এখানে এই লুপটার প্রস্থ ছিল কি স্মল বি। এবার এবি তারের থেকে তাহলে এই কেন্দ্রের দূরত্ব কত, বি এর অর্ধেক, তাই জন্য আমরা বলতে পারছি আর এর জায়গাতে b/2। এই পুরোটা বি হলে এর হাফ কত, b/2 হবে, নিশ্চয়ই বুঝেছো, তাই জন্য b/2 লিখেছি। আর কি হয়, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 হয়। তা আমরা এখানে দুটোকেই থিটা 1 লিখেছি। কেন এমন লিখলাম, তো থিটাটা অ্যাকচুয়ালি কী হয়, যে দৈর্ঘ্যের তারের জন্য বা যে দৈর্ঘ্যের তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বার করি, আমাদের যেটা করতে হয় তারের একদম শুরুর অংশ এবং শেষের অংশ তাদেরকে আমরা দুটো জয়েনিং লাইন দিয়ে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি তার সঙ্গে যুক্ত করে দিই। এবং তারা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, মানে এই যে লাইনগুলো এখানে দেখো এ থেকে যে লাইন টানা হয়েছে আর বি থেকে যে লাইন টানা হয়েছে, এই দুটো লাইন এই আর এর সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে আমরা থিটা 1 থিটা 2 হিসাবে লিখি। তো এক্ষেত্রে দেখো যে দুটো অ্যাঙ্গেলই কিন্তু সেম, তার কারণ এ এবং বি এর থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু দুদিকেই সমান আছে, অর্থাৎ এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে যার দুটো অ্যাঙ্গেল তাহলে কিন্তু সমানই হবে।
তো সেই কারণে আমরা এখানে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান লিখেছি। অন্যান্য কেসে কিন্তু সেখানে থিটা ওয়ান থিটা টু হতেই পারে, যদি কোথাও তার কম বেশি থাকে সেখানে কিন্তু থিটা ওয়ান থিটা টু হতে পারে, কিন্তু এই পার্টিকুলার কেসটাতে দুটো অ্যাঙ্গেলই সমান। যাই হোক, তো কী পাচ্ছি এখান থেকে, বাকি যেটা এমন μ0/4π ছিল সেটা তো ঠিক আছে, I/b/2 লিখেছি। এখানে কি লিখলাম, সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ানকে লিখে দিলাম 2 সাইন থিটা ওয়ান হলো। এবার দেখো এখান থেকে যেটা করব, সাইন থিটা ওয়ান যেটা আমাদের তার মান জানতে হবে, সাইন থিটা ওয়ানের মান কত। তো এটা যদি একটা বর্গাকার পরিবাহী তার হতো তো খুব সহজেই আমরা বলতে পারতাম যে এখানে এই টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি, মানে এই থিটা ওয়ান প্লাস থিটা ওয়ান 90 ডিগ্রি বলতে পারতাম, অর্থাৎ থিটাগুলো 45 ডিগ্রি হতো। কিন্তু এখানে যেহেতু এটা আয়তাকার পরিবাহী সেখানে কিন্তু আমরা এই টোটাল অ্যাঙ্গেলটাকে 90 বলতে পারছি না। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল কীভাবে বার করব? তো আমরা জানি যে সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ হয়। তো আমরা এটাকে যদি একটা এই পুরো ত্রিভুজটার একটা হাফ যদি তোমরা ধরো, এই হাফটাকেও ধরতে পারো বা এই হাফটাকে ধরতে পারো, তো যে কোনো একটা হাফ ত্রিভুজ ধরবো, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তো সেই সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল তোমরা পাচ্ছ থিটা ওয়ান। তো সেক্ষেত্রে যদি আমরা লম্ব বাই অতিভুজ করি, তো তাই করছি, দেখো কি করছি আমরা, লম্ব বাই অতিভুজের ক্ষেত্রে যে কোনো একটা হাফ নিয়ে নিচ্ছি। তাহলে এইটুকু কত হচ্ছে, আমার পুরোটা ছিল স্মল এ, তাহলে এটুকু কত হবে a/2, সেটাকে আমরা বলতে পারি লম্ব। এটা ছিল ভূমি, এই স্ট্রেট লাইনটা, আর এইটা হচ্ছে অতিভুজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছবিতে। তো এই অতিভুজ তাহলে কি হবে, অতিভুজ মানে হয়ে যাচ্ছে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট। তো তাই করছি, দেখো এখানে লম্ব স্কোয়ার নিয়েছি a/2 হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার, তারপর নিচ্ছি ভূমি স্কোয়ার, ভূমি তো আগেই পেয়েছি কত ছিল, b/2 ছিল, তাই b/2 হোল স্কোয়ার লিখলাম, তাদের রুট করলাম, তার মানে b থেকে সেন্টার অবধি যে সংযোজক রেখা অতিভুজ যেটা, তার মান আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু সাইন থিটা ওয়ানের মানটা এইভাবে পেলাম, আর 2 তো মাল্টিপ্লাই করাই ছিল ওর সঙ্গে। তো করে আমরা যেটা পাচ্ছি, দেখো পাচ্ছি 4μ0I/4πb ইন্টু a/√a² প্লাস b স্কোয়ার। তোমরা এখানে 4 কেটেও দিতে পারো বা একসঙ্গে পরেও করতে পারো, যাই হোক। এবং সেটাকে আমরা ইকুয়ালভাবে লিখেছি, দেখো BDC, মানে ডিসি অংশের যে তার, ডিসি অংশের যে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান তাহলে এই BABর মানের সমানই হবে। কেন এমন হলো না, দেখো এখানে AB আর DC সদৃশ, একই রকম তার, এবং দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে এখানে সেন্টারে যে চৌম্বক ক্ষেত্র সেটা ঊর্ধ্বমুখী। তো সেই কারণে AB তারের জন্য যা চৌম্বক ক্ষেত্র, DC তারের জন্যই একই পরিমাণ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। তাই আমরা আলাদা করে আর দেখাচ্ছি না, সেটা করে আমরা ইকুয়াল একেবারে BDC লিখে দিয়েছি। একই রকমভাবে দেখো আমরা যেটা করব এবারে, AD বাহুর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান আমরা বার করছি, BAD বলে লিখেছি তাকে। তো এখানেও আগের মতোই ব্যাপার, AD বাহুর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র যা হবে, BC বাহুর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তাই হবে। তো যে কোনো একটার মান বার করে আমরা অন্য, মানে সেটাকেই আমরা BC বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র হিসাবে বলে দিতে পারি। তো কী করছি, সেখানে BAD ইকুয়াল লিখছি μ0/4π I/a/2 সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 2। তো আমরা এক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে আগের ক্ষেত্রে থিটা 1 ধরছিলাম, এবার ধরলাম থিটা 2 অ্যাঙ্গেল। আর এই AD যে তারটা, তার থেকে সেন্টারের দূরত্ব তাহলে কত হবে, এর অর্ধেক, তাই জন্যে দূরত্বকে লিখছি a/2। আচ্ছা, আগের মতোই সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 2কে আমরা লিখে নিচ্ছি কি 2 সাইন থিটা 2। বেশ, এবার তাহলে এখান থেকে যেটা করা যাবে, আমরা সাইন থিটা 2 এর মান বার করতে পারি ঠিক আগের মতোই, লম্ব বাই অতিভুজ করে। তো এক্ষেত্রে লম্ব তাহলে কত হচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে আমার b/2, এই সমকোণী ত্রিভুজটা ধরলাম b/2, অতিভুজ হচ্ছে এটা, একই রকমভাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে আমরা অতিভুজ স্কোয়ার করে তার রুট করলে অতিভুজটা পেয়ে যাবো। তো সেরকমভাবেই করেছি, দেখো √a/2 হোল স্কোয়ার প্লাস b/2 হোল স্কোয়ারের রুট। আচ্ছা, করে দেখো এখান থেকে আমরা কী পেলাম, BADর মান পাচ্ছি 4μ0I/4πa ইন্টু b/√a² প্লাস b স্কোয়ার ইকুয়াল BBC বলে লিখছি, মানে BC অংশের তারের জন্য এই চৌম্বক ক্ষেত্রের মানটাই হবে, তাই ইকুয়াল বলে লিখে রেখেছি। আচ্ছা, তোমরা খেয়াল করতে পারো আগেরটা যেমন ছিল ঠিক সেভাবেই ক্যালকুলেশনটা কিন্তু এসছে, জাস্ট A যেখানে যেখানে ছিল সেই জায়গায় জায়গায় কিন্তু B হয়ে গেছে, বাকিটা একই রকম। এবার তাহলে কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র তাহলে কত পাচ্ছি, দেখো আমরা লিখছি B ইকুয়াল 2 ইন্টু BAB প্লাস 2 ইন্টু BAD। 2 কেন করলাম না, দুটো তারের জন্য হলো, BAB একটা ছিল, একই রকমভাবে ABর প্যারালাল কি ছিল DC, তাহলে তার জন্য নিতে হবে, তাই 2 দিয়ে গুণ করলাম। একইভাবে AD এবং BC তারের জন্য
2 দিয়ে যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রকে গুণ করলাম, তাহলে 4টে তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মোট মান আমরা পেলাম যেটা সবকটাকে যোগ করে দেবে, যোগ করে পাবে হচ্ছে μ0I/4π ইন্টু 8√a²+b² এবারে দেখে নেব পরবর্তী 9 নম্বর অঙ্ক কি বলছে। এখানে বলছে যে 0.4 মিলিমিটার ব্যাসের অন্তরিত তামার তার দিয়ে 1000 পাকের একটি রিজু সলিনয়েড তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ব্যাস 1 সেন্টিমিটার। এর দুটি প্রান্তকে একটি 2 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ প্রবাহ পাঠালে সলিনয়েডের অক্ষের মধ্যবিন্দুতে কত মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। আর তামার রোধাঙ্ক দিয়েছে 1.76 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। বেশ, তো কী করবো দেখো এখানে কি কি দিয়েছে। এখানে দিয়েছে যে 0.4 মিলিমিটার ব্যাসের একটা তামার তার নেওয়া হয়েছে এবং সেই তামার তার দিয়ে একটা সলিনয়েড বানিয়ে দিয়েছে, যার দৈর্ঘ্য 10 সেমি আর ব্যাস 1 সেমি, আর সেটা 1000 পাকের একটা সলিনয়েড। তো আমরা তো জানি সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি হয়, সবাই জানো B = μ0 NI হয়। তো তাই লিখেছি B = μ0 NI। এনটা কি, স্মল এন মানে হচ্ছে এখানে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তো তাই জন্য আমরা এনটাকে লিখতে পারি কি ক্যাপিটাল N/L, এইভাবে লিখতে পারি, যেখানে ক্যাপিটাল N হচ্ছে পাক সংখ্যা আর L হচ্ছে সলিনয়েডের দৈর্ঘ্য। তো সেটা পাশে লিখেও দিয়েছি, N দেওয়া ছিল 1000, L দেওয়া ছিল কত 10 সেমি, তো তাকে আমরা মিটারে কনভার্ট করেছি, তাই জন্য 0.1 মিটার বলে লিখেছি। বেশ, এবার যেটা দেওয়া ছিল না সেটা হচ্ছে কি যে কারেন্টের পরিমাণটা দেওয়া ছিল না, আই দেওয়া ছিল না। তো আই ছাড়া তো আমরা বি বার করতে পারবো না, তো সেই জন্য যেটা করতে হবে আই এর মান বার করতে হবে। দেয়া কি রয়েছে, দেয়া রয়েছে যে বিভব কত ছিল, একটা তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যেহেতু যুক্ত করেছে তাহলে আমরা বিভবটা পাচ্ছি। তাই আই ইকুয়াল আমরা জানি কি হয় V/R। ভিকে লিখে দিলাম 2 ভোল্ট, কেননা দেয়া ছিল 2 ভোল্ট তড়িৎচালক বলের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর রেজিস্ট্যান্সকে আমরা লিখতে পারি কি রো ইন্টু L/A, এটা তোমরা সবাই জানো, রো ইন্টু L/A আমাদের রো এর মান দিয়ে দিয়েছিল তামার রোধাঙ্ক, তারের লেন্থ দিয়েছে, এরিয়া দিয়েছে। তো সেইভাবে আমরা তাহলে কাজটা করব। তো দেখো নিচে আমি একটু ভালো করে ছবিটা এঁকেছি, সেখানে কি দেখা যাচ্ছে। প্রথমে যেটা আঁকা হয়েছে সেটা সলিনয়েডটাকে আঁকা হয়েছে, এবং তার নিচে যেটা আঁকা রয়েছে সেটা আঁকা হয়েছে যে তামার তারটা দেওয়া ছিল, যে তার দিয়ে সলিনয়েডটা বানিয়েছি সেই তারটাকে বড় করে আঁকানো হয়েছে। তো কী কী দেওয়া ছিল আমাদের দেখো, দেওয়া ছিল সলিনয়েডের ব্যাস, যেটাকে আমরা 2r বলে লিখছি, সেটা দেওয়া ছিল 1 সেন্টিমিটার। আর যে তার দিয়ে সলিনয়েডটা বানানো হয়েছে সেই তারেরও ব্যাস দেওয়া ছিল 0.4 মিলিমিটার, সেটাকে আমরা লিখছি 2R বলে। এই দুটো আর কিন্তু গুলিয়ে ফেললে চলবে না যে কোনটা কার রেডিয়াস, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এই অঙ্কটার জন্য। এবং পাশে লিখেও রেখেছি যে R হচ্ছে আমার তারের ব্যাসার্ধ, আর স্মল আরটা হচ্ছে তার দিয়ে গঠিত বৃত্তাকার পাকের ব্যাসার্ধ, মানে সলিনয়েডের ব্যাসার্ধ। বেশ, এবার তাহলে দেখো এখানে যে রোধটা বার করব সেই রোধটা কার হবে, তারের রোধ হবে নিশ্চয়ই। তো সেই জন্য সেখানে আমাদের তারের লেন্থ লাগবে, তারের ক্রস সেকশন এরিয়াটা লাগবে। এই এলটা কিন্তু সলিনয়েডের এল নয়, অনেকে ভুল করে সলিনয়েডের এল করে ফেলে, এটা সেটা কিন্তু করা যাবে না এই অঙ্কটাতে। তো কী করছি, রোয়ের জায়গায় মান বসালাম 1.76 10⁻⁸। আচ্ছা, এল কি হবে, এলটা হচ্ছে পুরো তারের দৈর্ঘ্যটা। তো সেক্ষেত্রে দেখো এখানে পুরো তারের দৈর্ঘ্য মানে কি, এই সলিনয়েডটা পুরোটা যত অংশ জুড়ে আছে সেক্ষেত্রে আমাদের এই তারের দৈর্ঘ্য কত হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাক দিয়ে দিয়ে 1000 পাকের সলিনয়েড বানানো হয়েছে। তাহলে প্রতিটা বৃত্তাকার যে অংশ তার যে পেরিমিটার সেটা আমাকে বার করতে হবে, মানে বৃত্তের যে পরিধিটা সেটা বার করতে হবে। বৃত্তের পরিধির ফর্মুলা কি তোমরা জানো, 2πr হয়। সেরকম কতবার নেব, 1000 বার নেব, কারণ 1000 পাক দিয়েছে। তাহলে 2πr ইন্টু n সেটা হচ্ছে আমার এই পুরো তারের দৈর্ঘ্যটা। ভালো করে খেয়াল করবে, সলিনয়েডের দৈর্ঘ্য কিন্তু আমি বলছি না, আমি বলছি পুরো তারের দৈর্ঘ্যটা। তো সেটা হচ্ছে কিন্তু 2πr ইন্টু n। আচ্ছা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এই যে এই অংশটা তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত, πr² হবে। সেক্ষেত্রে আর কিন্তু ক্যাপিটাল আর, কারণ ব্যাস ছিল 2r, তাহলে ব্যাসার্ধ শুধু ক্যাপিটাল আর, তাকে লিখছি πr²। বেশ, তো সেইগুলো এখানে বসিয়েছি ভালো করে, তোমরা এখানে মানও বসিয়ে দিতে পারো, আমি মানটা পরে বসিয়েছি। আচ্ছা, তো তাহলে এবারে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটাকে আমরা বি বলে লিখছি, ইকুয়াল
এই যে এই জিনিসটা যেটা ছিল মিউ নট এন বাই এল ইন্টু আই, সেটা এবার বসাচ্ছি। মিউ নটের মান বসালাম 4π10⁻⁷ ইন্টু এন বসালাম 1000 বাই এল। এখানে কিন্তু এলটা সলিনয়েডের দৈর্ঘ্য, সেটা কত 10 সেমি ছিল, 0.1 মিটার লিখছি। ইন্টু কারেন্টটা আইটা, যেটা এক্ষুনি বার করলাম এইখানে, সেই আইটা পুরোটা এখানে বসিয়ে দেবো। এবার সেখানে তোমরা কিন্তু আর এর মান, মানে ক্যাপিটাল আর এর মান বা স্মল আর এর মান, সেগুলো বসাতে পারো। বসিয়ে টোটালটা দেখো করছি আমি, করে এখানে চলে আসছে 5.71 ইন্টু 10⁻³ টেসলা, এরকম একটা মান আমরা পাচ্ছি। এবারে দেখে নেব পরবর্তী 10 নম্বর অঙ্ক। এখানে রয়েছে যে 10⁻³ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে 10⁷ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি ইলেকট্রন গতিশীল হলে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল চৌম্বক বল ও ইলেকট্রনটির বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে ইলেকট্রনের আধান -1.6 10⁻⁻19 কুলম্ব, ইলেকট্রনের ভর 9.1 10⁻⁻31 কেজি। এবার বলে রাখি যেটা, যে পরীক্ষায় কিন্তু তোমাদের এই আধান বা ভর এগুলো নাও দেয়া থাকতে পারে, কারণ এগুলো খুব কমন জিনিস, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং বাকি অঙ্কটা যেমন আছে তেমনই হয়তো থাকবে। তো অঙ্কটা পড়েই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কিন্তু সাইক্লোট্রনের অঙ্ক। আমরা সাইক্লোট্রন কম্পাঙ্ক পড়েছি, সাইক্লোট্রনের ব্যাসার্ধ পড়েছি, তো সেরকম ধরনের অঙ্ক এটা একটা। তো এখানে দুটো জিনিস বার করতে হবে, একটা চৌম্বক বল আর একটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, মানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা। তো চৌম্বক বল কি হয়? চৌম্বক বল হয়ে যায় QVB সাইন থিটা, আমরা সবাই জানি চৌম্বক বলের মান তাই QVB সাইন থিটা। এবার এখানে শুরুতেই বলেছে যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে ইলেকট্রনটা প্রবেশ করেছে। তো সমকোণে মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সাইন 90 কত হয়? সাইন 90-র ভ্যালু হয় 1। তো সেই কারণে এখানে যে চৌম্বক বলটা হবে সেটা সর্বোচ্চ চৌম্বক বল F ইকুয়াল আমরা বলতে পারছি QVB হবে। এবার দেখো আমরা কিউ এর মান জানি, ভি এর মান জানি, বি এর মান জানি, সব বলে দেওয়া ছিল। কিউ কত 1.6 10⁻⁻19, ভি দেওয়া ছিল 10⁻7 মিটার পার সেকেন্ড, আর বি দেওয়া ছিল 10⁻³ টেসলা। তো সেগুলো বসিয়ে দিলাম, বসিয়ে পেয়ে যাচ্ছি চৌম্বক বল 1.6 10⁻15 নিউটন। আচ্ছা, এবার বার করতে যেটা হবে যে বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা লিখতেই পারি আর ইকুয়াল mv/qb। এটা তোমরা ডাইরেক্ট লিখতেও পারো, বা যদি এটা মনে না থাকে তার জন্য যেটা করতে পারবো, আমরা জানি যে চৌম্বক বল যেটা, সেটা একটা অভিকেন্দ্র বলের যোগান দেয় ইলেকট্রনকে, যার জন্য ইলেকট্রনটা কিন্তু বৃত্তীয় পথে ঘুরতে থাকে। তো সেই জন্য তোমরা চৌম্বক বল ইকুয়াল অভিকেন্দ্র বল লিখে নিতে পারো, QVB ইকুয়াল mv²/r, এবং সেখান থেকে ভিগুলো ক্যান্সেল করে এখান থেকে আর এর মান পেতে পারো mv/qb। এভাবে করে আনাটাই বেটার, মানে তোমাদের মনে রাখার থেকে এটাই করাটা বেটার। তো সেখান থেকে দেখো আমরা এই mv/qb সব মানগুলো জানি, সেগুলো যদি বসিয়ে দিই, বসিয়ে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে ব্যাসার্ধের মান কত আসছে 0.0568 মিটার, বা সেটাকে তোমরা লিখতে পারো 5.7 সেন্টিমিটার হিসেবেও লিখতে পারো। দেখে নেব পরবর্তী 11 নম্বর অঙ্ক। এখানে বলছে যে একটি ইলেকট্রন যার আধান -1.6 10⁻⁻19 কুলম্ব এবং ভর 9.1 10⁻⁻31 কেজি 10 ভোল্ট পার মিটার মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের অভিলম্বে 10⁶ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে এবং ওই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে 10 সেন্টিমিটার পথ অতিক্রম করে। প্রারম্ভিক গতির অভিলম্ব দিকে ইলেকট্রনটির সরণ কত হবে? তো দেখো এখানে একটা ছবি আঁকা রয়েছে, সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখিয়েছি এবং তার সঙ্গে অভিলম্বভাবে ইলেকট্রনটির গতিপথ দেখানো হয়েছে। তো প্রথমে বলা হচ্ছে যে ইলেকট্রনটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে প্রবেশ করলো, এবং আমরা জানি যে যেটা হয়, ইলেকট্রনটির ওপর ইলেকট্রিক ফিল্ড একটা বল প্রয়োগ করবে, সেই বলের মান হচ্ছে QE, যার ফলে ইলেকট্রনটা আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ডের প্যারালালের দিকে চলতে শুরু করবে। তো সেইভাবেই ছবিটা আঁকা হয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে এখানে প্রারম্ভিক গতির অভিলম্ব দিকে ইলেকট্রনটা যে সরে গেল তার একটা সরণ তাহলে তৈরি হচ্ছে কত, সেটাকে আমরা y বলে লিখে রেখেছি। যদি ফিল্ড না থাকতো তাহলে ইলেকট্রনটা এক্স অক্ষ বরাবর চলতে আরম্ভ করতো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য তার গতিপথ শিফটেড হয়েছে, এবং কতটা শিফট হয়েছে সেটা হচ্ছে y। এবার এখানে দেখো যেটা করেছি, আমরা লিখেছি ux ইকুয়াল 10⁶ মিটার পার সেকেন্ড, আর uy কে লিখছি 0। এর মানে কি? এর মানে দেখো আমরা বেগের দুটো উপাংশকে বোঝাতে চাইছি।
যে এক্স অক্ষ বরাবর ইলেকট্রনটার বেগের উপাংশ কত ছিল 10⁶, কেননা ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে এক্স অক্ষ বরাবর একটা বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু ওয়াই অক্ষ বরাবর তার তো কোনো রকম বেগ ছিল না, সেই কারণে আমরা ইউওয়াইকে লিখছি 0। এবার যেটা হয়েছে, ইলেকট্রনটা যখনই ইলেকট্রিক ফিল্ডের প্যারালালের দিকে চলতে শুরু করবে তখন ইলেকট্রনের যে যাত্রাপথ বা গতিপথ সেটা কিন্তু এখন 2 ডাইমেনশনাল, একটা দ্বিমাত্রিক গতিপথ দেখতে পাচ্ছ, মানে এক্স অক্ষের দিকেও গতিপথ রয়েছে, ওয়াই অক্ষের দিকেও গতিপথ রয়েছে। আমরা যেরকম প্রাসের গতি পড়েছিলাম ক্লাস 11-এ, সেটা যেমন দ্বিমাত্রিক ছিল, এখানেও ঠিক তেমন ব্যাপারটা হচ্ছে। বেশ, এবার তারা আমরা একমাত্রিক গতির সমীকরণ ব্যবহার করতে পারি। সেখানে আমরা জানি কি যে সরণ, যাকে আমরা এস বলে বলি, এস ইকুয়াল ফর্মুলা ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানেও আমরা দেখো এরকম টাইপের একটা ফর্মুলা ব্যবহার করছি, লিখছি ওয়াই ইকুয়াল ইউওয়াইটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ওয়াই তাহলে কি? ওয়াই হচ্ছে তাহলে ইলেকট্রনটা সরণ, ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রনের একটা সরণ হচ্ছে ওয়াই, তাকে ওয়াই বলে লিখছি, ইউওয়াইটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখানে পুরো ব্যাপারটাই, পুরো সমীকরণটাই কিন্তু ওয়াই অক্ষের জন্য। আচ্ছা, তো ওয়াই অক্ষের দিকে ইলেকট্রনের বেগ কত ছিল? 0 ছিল, তাই ইউওয়াই 0 হলে ইউওয়াইটি টার্মটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। হাফ এ ওয়াই কি? মানে ওয়াই অক্ষের দিকে ইলেকট্রনের ত্বরণ কত? ত্বরণ হয়ে যাচ্ছে কিউই বাই এম। তার কারণ ইলেকট্রিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর রয়েছে, তাই জন্য একটা ত্বরণ কাজ করছে নিশ্চয়ই। ওয়াই অক্ষ বরাবর তো ফোর্স অবশ্যই কাজ করছে, কিউই ফোর্স কাজ করছে ওয়াই অক্ষ বরাবর, তাই ইলেকট্রনটা তো উপরের দিকে উঠলো। সেই বল বাই ভর, মানে একটা ত্বরণ হলো, ইনটু টাইম স্কোয়ার, মানে এই পুরোটা যেতে যত সময় লাগছে সেটা যদি টি হয়ে থাকে তাহলে হাফ কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার আমরা বলতে পারি ওয়াইটাকে। আচ্ছা, তাহলে এক্স অক্ষের দিকে সমীকরণটা কি হওয়া উচিত? দেখো কি লিখছি, যদি এই পুরো যাত্রাপথটা যেতে, মানে যেটা বলেছিল যে 10 সেমি পথ অতিক্রম করে, সেটা যেতে যদি টি সময় লাগে, তাহলে আমরা বলতেই পারি এক্স বাই টি ইকুয়াল ইউ এক্স। কারণ এক্স অক্ষের দিকে তো কোনো রকম ফোর্স কাজ করছে না, পুরো ফোর্সটাই কাজ করছে ওয়াই অক্ষের দিকে, তাই জন্য ওয়াই অক্ষের দিকেই ত্বরণ তৈরি হবে। এক্স অক্ষের দিকে যখন কোনো ফোর্সই নেই, তাহলে এক্স অক্ষের দিকে ত্বরণও হবে না, হয় গতিশীল থাকবে সমবেগে অথবা স্থির থাকবে, বল না থাকলে যেটা হয়, নিউটনের ফার্স্ট ল যেটা বলছে। তো এখানে তো স্থির থাকার গল্প নেই, জিনিসটা গতিশীল হবে এবং অবশ্যই সমবেগে গতিশীল হবে, তাই জন্য আমরা বলতে পারি ইউ এক্সটা একটা সমবেগ, সেটা ইকুয়াল সরণ বাই সময়। তাহলে এখান থেকে আমরা সরণ এর মান বসিয়ে এবং ইউ এক্সটাকে বসিয়ে আমরা টাইম বার করতে পারি। তো তাই জন্য লিখছি দেখো টাইম ইকুয়াল এক্স বাই ইউ এক্স, এবং যেখানে এক্সের মান কিন্তু আমাদের জানা আছে, এক্স হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এবার এই টাইমের মানটা আমরা যদি আগের ইকুয়েশনে যেখানে ওয়াই এর জায়গাতে টি ছিল সেই টি এর মানে বসিয়ে দিই, তাহলে আমরা ওয়াই এর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। দেখো ওয়াই ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু কিউই বাই এম, টি স্কোয়ারের জায়গায় লিখে দেবো এক্স বাই ইউ এক্সের হোল স্কোয়ার। তাহলে আমরা একটা সহজ সমীকরণ পেলাম যার সাহায্যে আমরা ওয়াই এর মান বার করতে পারি, এবং বাকি যা যা রয়েছে তার মান কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে। এইবার চলো আমরা মূল অঙ্কে ফিরে যাই। মূল অঙ্কে দেখো এখানে কি করছি, আমরা ওয়াই ইকুয়াল এই সমীকরণটাই বসিয়েছি, এবং দেখো যা যা দেওয়া ছিল, কিউ এর মান আমরা জানতাম, ইলেকট্রনের আধান যেটা, ইলেকট্রিক ফিল্ডের মান বলে দেওয়া ছিল, আচ্ছা ভর বলে দেওয়া ছিল, এক্স ইউ এক্স এগুলো সবই আমাদের বলে দেওয়া রয়েছে, এবং সেগুলো দেখো আমরা বসাচ্ছি। বসিয়ে আমরা বলে দিতে পারছি যে ইলেকট্রনটা তাহলে কতটা শিফট হচ্ছে ওর মূল যাত্রাপথ থেকে। তো সেখান থেকে দেখো এক্সের জায়গাতে আমরা বসাচ্ছি 10/100। এটাও একটু বলে দিই যে এক্স যেটা ছিল সেটা ছিল 10 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করার জন্য কিন্তু আমরা 100 দিয়ে ভাগ করেছি। আর ইউ এক্স তো আগে যেমন 10⁶ ছিল তাই রয়েছে। ইলেকট্রিক ফিল্ডও তোমাদের বলে দেওয়া ছিল 10 ভোল্ট পার মিটার, তাই ই এর জায়গায় 10 বসিয়েছি। বাকিটা তো জানোই, একটা আধানের মান 1.6 10⁻19, আর ভর দেওয়া ছিল 9.1 10⁻31। সেগুলোকে সমস্ত কিছু বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 8.79 10⁻³ মিটার। এটাকে তোমরা 8.79 মিলিমিটার ভাবে লিখতে পারো, অথবা এটাকে লেখা যায় 8.8 মিলিমিটার প্রায়। চলে আসছি পরবর্তী 12 নম্বর অঙ্কে। এখানে বলছে যে একই অঞ্চলে 100 ভোল্ট পার মিটার মানের সুষম তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর এবং 10⁻⁻4 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। ওই অঞ্চলে একটি ইলেকট্রন জেড অক্ষ বরাবর 10⁵ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে তার ওপর ক্রিয়াশীল বলের মান ও অভিমুখ নির্ণয় করো। দেয়া আছে ইলেকট্রনের আধান
-1.6 10⁻⁻19 কুলম। তো এখানে আমরা একটা ছবি এঁকে নিয়েছি, যেরকম বলেছিলাম যে XYZ এই তিনটে অক্ষে তিনটে জিনিস রয়েছে। কি কি রয়েছে? এক্স অক্ষে রয়েছে ইলেকট্রিক ফিল্ড, ওয়াই অক্ষে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, আর জেড অক্ষে ইলেকট্রনের গতি, যেটাকে আমরা ভি বলে লিখছি। ইলেকট্রনের বেগ হচ্ছে জেড অক্ষ বরাবর। বেশ, এবার তাহলে এখানে দেখো ইলেকট্রনের উপরে দুটো বল হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার উপর একটা বল দেবে, আর ম্যাগনেটিক ফিল্ড তার উপর একটা বল দেবে। তো প্রথমেই ইলেকট্রনের উপর তড়িৎ বল লিখছি, Fe = QE। কিউ এর মান জানো -1.6 10⁻⁻19 ইন্টু ই এর মান দিয়েছিল 100, এবং আমরা দিক লিখছি আই ক্যাপ। তার কারণ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে রয়েছে? এক্স অক্ষের দিকে রয়েছে, তাহলে বলটাও নিশ্চয়ই এক্স অক্ষের দিকেই হবে। F = QE, এক্স অক্ষের দিকে, তাই আই ক্যাপ বলে লিখছি এফিকে। একই রকমভাবে চৌম্বক ক্ষেত্র যখন প্রয়োগ হচ্ছে ইলেকট্রনের উপরে, তখন চৌম্বক বল প্রয়োগ হবে। তো সেক্ষেত্রে চৌম্বক বল কত? Fm = লিখছি Q × V × B। এবার ভি এর দিক আর বি এর দিক, সেই দিকগুলোকে তো মেনশন করতে হবে, যেহেতু ভেক্টর হিসেবে লিখেছি। তো ভি ভেক্টর এখানে কি আছে দেখো, স্মল ভি কে ক্যাপ। কে ক্যাপ কেন না, জেড অক্ষের দিকে ছিল ভিটা, আর বি ভেক্টর ছিল কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, তাই বিকে লিখছি বি জে ক্যাপ। আর কিউ এর মান বসিয়েছি -1.6 10⁻⁻19। এবার দেখো এখানে যদি ভি ক্রস বি এর ক্ষেত্রে তোমরা যদি ভি বিটাকে স্কেলার হিসেবে বাইরে আনো, ভিবিকে বাইরে আনো যদি, তখন দেখো কে ক্রস জে। তো সেক্ষেত্রে কে ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ক্রস প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে হয়ে যায় -আই ক্যাপ। তো সেটাই হয়েছে পরের লাইনে, ভিবিকে আমরা লিখছি ভিবি -আই ক্যাপ। এবার এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে 1.6 10⁻⁻19 ইন্টু ভি এর মান বসাচ্ছি, বি এর মান বসাচ্ছি 10⁵ ইন্টু 10⁻⁻4 আই ক্যাপ হচ্ছে। এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল লব্ধি বল কত? লব্ধি বলের ক্ষেত্রে আমরা Fe = লিখতে পারবো Fe + Fm। দুটো ভেক্টরকে আমরা যোগ করে দিচ্ছি ডাইরেক্ট। তো যোগ করলে দেখো কি হচ্ছে, এখান থেকে আমরা এখানে Fe আর Fm এর মান যে দুটো বার করলাম বসিয়ে যোগ করছি, করে দেখো আমরা পাচ্ছি এখানে -1.44 ইন্টু 10⁻⁻17 আই ক্যাপ নিউটন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে লব্ধি বলের মান এত, -1.44 10⁻⁻17। আর দিকটা কি হবে? তো দিক দেখো রয়েছে আই ক্যাপ রয়েছে, কিন্তু নেগেটিভ সাইন রয়েছে। এর মানে কি, আই ক্যাপ হয় এক্স অক্ষ বরাবর, তাহলে এক্ষেত্রে নেগেটিভ এক্স অক্ষ বরাবর কিন্তু ক্রিয়াশীল বল হবে। তাই আমরা লিখে দিচ্ছি বলের অভিমুখ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর।